চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাতীয়ভাবে ল অ্যান্ড অর্ডার রিএনফোর্সমেন্ট, এবং আমি আজকে সচিবালয়ে এখানে এসেও সেটাই ফেস করছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশের ভেন্যু হওয়ার ক্ষেত্রে একটা হুমকির মুখে আছে। তো এই বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করেছি বিসিবির সাথে, এবং আজকে মন্ত্রণালয়ে এসে সবার সাথে আলোচনা করে আমার ভালো লেগেছে, এবং আমার মনে হয় আমরা একসাথে ভালোভাবে কাজ করতে পারবো। তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি, তিনটি বিষয় উপনীত হতে পেরেছি। প্রথম হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে। আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত, এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি, এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন, এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব। আমরা ইউএন এর সাথেও কথা বলবো, যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়। আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে, সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই। এবং বিসিবির বিষয়ে, যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন, তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না, আমরা বিসিবি থেকে সাজেশন নিতে পারবো, তাদেরকে সাজেশন দিতে পারবো। তো বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগেলি কিভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবে, এবং এই বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। তো এই তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন আজকে আমরা উপনীত হতে পেরেছি, এবং সামনে আরো আজকে আমি সময় দিতে পারছি না, কারণ আমাদের আপনার প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। তো আমরা আরো বিস্তারিত কথা বলবো, আমি আবার এসে হয়তো আরো বিস্তারিত কিছু বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে পারবো। আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বললেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনার বডি বা আইসিসি নিষেধাজ্ঞার একটা বিষয় আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেম জিনিসটা আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপনার দলীয় কর্মী বা সভাপতি সেগুলো আছে। অন্যান্য ক্রীড়া ফেডারেশনেও কিন্তু আপনার দলীয় নেতা কর্মী বা আওয়ামী লীগের অনেকেই ভালো ভালো বড় বড় পোস্টে আছে। ওইসব ফেডারেশন বা ক্রীড়া সংস্থাগুলোতে কিন্তু আপনার এই ধরনের কোনো নিষেধাজ্ঞার কোনো বিষয় নেই। সেগুলোর ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আসলে আজকে সময় স্বল্পতার কারণে এবং নারী টি-20 বিশ্বকাপের কারণে বিসিবির সাথে আমরা আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি। বাকি ফেডারেশনগুলোর সাথে আমরা পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন দেওয়া থাকলে সাজেশন দেবো, এবং অবশ্যই লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে। যেহেতু অটোনমাস প্রত্যেকটা বডি, আমাদেরকে প্রসেস ফলো করতে হবে। যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করবো, কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি। যতটুকু জানি আপনি ক্রীড়া প্রেমী একজন মানুষ, এবং শুনেছি আপনি স্পোর্টস সম্পর্কে ভালো খোঁজ খবর রাখেন। জানতে চাই যে বাংলাদেশের স্পোর্টসে যেহেতু আপনি এখন দায়িত্বে আছেন, স্পোর্টসের বাজেট কিরকম, কোন কোন খাতে কিরকম, সেটার ব্যাপারে কি কোনো ধারণা আগে ছিল কিনা বা এখন কোনো পেয়েছেন? আসলে স্যার আজকে আসছেন, আমরা কার্যক্রম সম্পর্কে বলেছি, স্যারকে বাজেট সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা দিব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, গত অর্থ বছরে আমাদের 1309 কোটি টাকা বাজেট ছিল। এবার সব যুব এবং ক্রীড়া মিলে 2111 কোটি টাকা, 2211 কোটি টাকা আছে
তার মধ্যে আসলে গত বছরের যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা আপনারা অনেক মিডিয়ায় বলেছেন যে ক্রীড়া ক্ষেত্রে বেড়েছে, এটা বাড়েনি। 700 কোটি টাকা আসলে আমাদের যুবর একটা আর্ন প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকের, সেখানে 700 কোটি টাকা আসার ফলে এটি বেড়েছে। এছাড়াও যে নর্মাল বৃদ্ধি সেটা 10% নিচেই আছে। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে বাজেট নিয়ে টোটাল ব্রিফ করব এবং আমাদের বাজেট আরো এক্সপেডাইট করার জন্য পরবর্তীতে বাড়ানোর জন্য, ক্রীড়া ক্ষেত্রে ভূমিকা রাখা বা সাফল্য পাওয়ার জন্য সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব। ধন্যবাদ সবাইকে। আপনি চলে যাবেন খুবই সংক্ষেপে। অনেকেই বলছেন যে আপনি দায়িত্ব নেওয়ার পরে ক্রীড়া ক্ষেত্রেও যে গত 16-15 বছরে বিভিন্ন বৈষম্য হয়েছে, অনিয়ম দুর্নীতি হয়েছে, ঢেলে সাজানোর একটা কথা শোনা যাচ্ছে। আসলে কি আমরা ঢেলে সাজাতে চাই কিনা? আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল। আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাচ্ছি। আমরা একটা সিস্টেম করে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। না, আপনি যে সিস্টেম পরিবর্তনের কথা বলছেন সেই সময়টা পাবেন কিনা, বা আপনারা কতদিন থাকতে চান বা কি থাকতে চাওয়ার বিষয় নেই। এখানে বাংলাদেশের জনগণ একটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের ভিত্তিতে এবং একটি রিফরমেশনের দাবিতে যে গণ অভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কারোরই আসলে ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই। আপনারা দেখতে পারেন সেখানে শিক্ষক আছেন, মানবাধিকার কর্মী আছেন, আমরা ছাত্ররা আছি। মাননীয় উপদেষ্টা, সেটি হচ্ছে আমার একটা প্রশ্ন। সেটি হচ্ছে যে বোর্ডগুলো রয়েছে, আমরা দেখি যে সেখানে পলিটিক্যাল প্রভাব থাকে প্রচন্ড পরিমাণে। সেই পলিটিক্যাল প্রভাব মুক্ত করার জন্য আপনারা স্থায়ী কোনো ব্যবস্থা অথবা এই অন্তর্বর্তীকালীন সময় করে যাবেন কিনা? বোর্ডগুলোর ব্যাপারে, বোর্ডগুলো যেহেতু অটোনমাস, তো সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে লিগেল ফ্রেমওয়ার্কগুলো আরো ভালো করে স্টাডি করতে হবে। তো আমি তো সেই সময়টা পাইনি। আমি আজকে প্রথম এসেছি এবং আজকেও বেশিক্ষণ সময় দিতে পারছি না, যদিও ইচ্ছা ছিল। তো আমরা সেগুলো স্টাডি করব এবং এর মধ্যে দিয়ে একটা স্থায়ী সমাধান করার জন্য কোনো স্টেপ নেওয়ার মতো সুযোগ থাকলে আমরা অবশ্যই আরেকবার বলেছেন যে কোনো ব্যক্তির পরিবর্তন নয়, কিন্তু যদি তাই হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি ঢাকা শহরে বেশ কয়েকটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের কাছ থেকে, হেডমাস্টারদের কাছ থেকে জোরপূর্বক রিজাইন লেটার লিখে নিয়ে নতুন বিকল্প আরেকজনকে বসানো হচ্ছে। আসলে এই কর্মটার দিকে আপনাদের সায় আছে কিনা? যদি না থাকে, আপনি বলেছেন যে কথা বলবেন, এটি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত, সেহেতু আমি আপনার নলেজে দিলাম এই কারণে যেন আপনি যেন সেই বিষয়টি ওনার কান পর্যন্ত নেন যে এই ঘটনাগুলো ঘটছে সম্প্রতি ঢাকা সিটি কলেজে এই ঘটনাটি ঘটেছে। দেখুন, এই বিষয়গুলোতে যারা অপরাধী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজের দায়িত্বশীল যাদের দায় আছে, অনেকগুলো ঘটনায় আন্দোলন চলমান সময়, তো সেই জন্য ক্ষোভের জায়গা থেকে অনেকে হয়তো করছেন, আবার অনেকে হয়তো কোনো স্বার্থের জায়গা থেকেও হয়তো করছেন। আমরা সবার প্রতি আমাদের সাজেশন থাকবে অবশ্যই আইনগতভাবে যাতে সেটা করা হয় এবং প্রসেস ফলো করা হয়। আমাদেরকে অবশ্যই প্রসেস ফলো করতে হবে। যদি প্রসেস ফলো না করা হয় তাহলে এটা একটা কেওস সিচুয়েশনের দিকে চলে যাবে। আমি আজকের জন্য শেষ করতে চাই। ধন্যবাদ।